নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখক রূপম রায়ের কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প, যার নাম অপরাধের পর্দা ফাঁস। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। কালের অমোঘ গতিকে রোধ করবার ক্ষমতা কারোরই থাকে না। সেই গতির সাথে তালে তাল মিলিয়ে জীবনে 50টা বসন্ত পার করে এসেছি। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। বুঝতে শিখেছি এই যে অভিজ্ঞতা মানুষকে যে শিক্ষা দান করে, অন্য কোনো কিছুই তা পারে না। এতদিনে জীবনে বহু পরিবর্তন ঘটে গেছে। সাহিত্য জগতে প্রথম সারির সাহিত্যিকদের নামের তালিকায় নিজের নামখানাও এতদিনে পূর্ণ মর্যাদা লাভ করেছে। কিন্তু বলতে এতটুকু আপত্তি নেই যে ব্যোমকেশের বন্ধুত্ব আমাকে যে স্বর্গসুখের স্বাদ আস্বাদন করিয়েছে, তদানুরূপ আর কোনো কিছুতেই পাইনি। আজকে আমার গৃহে কিছু নবীন লেখকের আগমন ঘটেছে। তাদের চোখে ছিল কৌতূহল আর মনে ছিল একরাশ প্রশ্ন, যা আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই স্বর্ণালী দিনগুলিতে। ব্যোমকেশ, বৌঠান আর খোকন এক আত্মীয়ের বাড়িতে বিবাহ উপলক্ষে গেছে। আমার শারীরিক অসুস্থতার কারণে আমার তাদের সঙ্গ নেওয়া হয়ে ওঠেনি। সেই সময়কার একটা মৃদু ব্যথা এখনও যেন বুকে অনুভব করি। হাঁটুতে পুরনো বাতের টানটা ইদানিং বড্ড বেড়েছে, আর এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় তো আরও জেঁকে বসেছে। তাই রঘুনাথের স্বতন্ত্র পাহারায় আমার দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু আজ এই সন্ধ্যাবেলায় নবীন লেখকদের আগমনের কারণে একাকিত্ব কিছুটা হলেও দূর হয়েছে। তাদের ইচ্ছে যে বই পড়ে নয়, আমার মুখ থেকেই তারা শুনতে চায় ব্যোমকেশের কর্মযজ্ঞের কিছু অংশ। তাদের মুখমণ্ডলে যে নিষ্পাপ আগ্রহের দীপ্তি, তাকে উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব ছিল। আমি কখনোই নবীন লেখকদের ইচ্ছাকে তুচ্ছ করিনি, তাই তাদের আন্তরিক অনুরোধকে উপেক্ষা করার ক্ষমতা আমার ছিল না। আমি জানি তাদের কাছে ব্যোমকেশ কেবল একজন সত্যান্বেষী নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি, যার প্রতিটি পদক্ষেপ রহস্যের নতুন দিগন্ত উন্মোচন করে। রঘুনাথকে সকলের জন্য চায়ের কথা বলে আমি তাদের বলতে শুরু করলাম। গল্প বলতে গিয়ে আমার গলা কিছুটা ধরে আসছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যেন আমার স্মৃতিগুলো নতুন করে প্রাণ ফিরে পেল। কাল মাঝরাতের পর থেকেই অবিশ্রান্ত বৃষ্টির কারণে প্রকৃতি তার দাবদাহের পালা কাটিয়ে যেন একটু অধিক মাত্রাতেই শীতল হয়ে উঠেছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটি চাপা দীর্ঘশ্বাস, যা শহরের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিতে চাইছে। বাইরে বৃষ্টি ভেজা মাটির এক অদ্ভুত মিষ্টি গন্ধ, যা মনকে এক শান্ত বিষণ্ণতায় ভরিয়ে তোলে। দীর্ঘ প্যাচপ্যাচে গরমের পর এই স্বস্তির বার্তাবরণটুকু পেয়ে কিছুতেই যেন আজ বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না। দিনের আরামদায়ক শুরুটা একটু আলসেভাবেই করতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল যেন এক উষ্ণ কম্বলের আশ্রয়ে অনন্তকাল শুয়ে থাকি, আর বাইরের পৃথিবী তার নিজস্ব নিয়মেই চলুক। কিন্তু হঠাৎ দরজায় টোকা পড়ল। কি হে বন্ধু, এখনো ঘুম ভাঙেনি নাকি? কটায় ট্রেন মনে আছে তো? ব্যোমকেশের গলা। আরে তাই তো, এই মানুষটা কখনো সময় নষ্ট করতে শেখেনি। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক সুনির্দিষ্ট ছকে বাঁধা। আজই তো আমার আর ব্যোমকেশের বৌঠানকে আনতে যাওয়ার কথা। ব্যাপারটা বেমালুম ভুলেই গেছিলাম। আমার ভুলোমনা স্বভাবটা যেন ব্যোমকেশের চোখে প্রায়শই ধরা পড়ে যায়, আর সে আমাকে এ নিয়ে মৃদু ঠাট্টা করতেও ছাড়ে না। দিন 15 আগে বৌঠানের এক দূর সম্পর্কের মামিমা এসেছিলেন তাদের গ্রামে পুজো উপলক্ষে ব্যোমকেশকে সস্ত্রীক নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, তখন আমাদের সত্য অনুসন্ধানী মহাশয় বিবাহ অভিযান পর্ব সম্পূর্ণ শেষ করে সবেমাত্র একটা কেস হাতে নিয়েছে। কেসটা ছিল শহরের এক নামজাদা ব্যবসায়ীর রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়ে, যার কিনারা করা ব্যোমকেশের কাছে ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তার সত্য অনুসন্ধিৎসু মন
তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম দিতে চাইছিল না। তাই সেই মুহূর্তে তার শহর ছেড়ে বাইরে যাওয়া একেবারেই অসম্ভব ছিল। কিন্তু কি আর করা যাবে? নিজের সদ্য বিয়ে করা স্বামীটিকে ছেড়ে দেওয়ার ইচ্ছে যে বৌঠানের ছিল খুব একটা, তেমনটা নয়। তবুও আলিপুরদুয়ার থেকে ছুটে আসা মামিকে নিরাশ করতে মন চায়নি তার। কিন্তু ব্যোমকেশ আর যাই করুক, নিজের সত্যান্বেষী দিককে কখনোই অপমান করতে পারবে না। ব্যাস, তাই তার আর যাওয়াই হলো না। ব্যোমকেশ বৌঠানকে কথা দিয়েছিল এদিকের কাজ মিটে গেলে সে নিজে গিয়ে তাকে নিয়ে আসবে। আজ দুপুর 1:30 নাগাদ শিয়ালদা থেকে ট্রেন ধরবো আমরা। কাজেই স্ত্রীর বিহনে উতলা হয়ে ওঠা ব্যোমকেশের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে সদ্য বিবাহিত জীবনে এই বিরহটুকুও এক অন্যরকম মাধুর্য সৃষ্টি করে, যা আমি দূর থেকে উপভোগ করতাম। আমি কিছুক্ষণের মধ্যে মুখ হাত ধুয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। কাল রাতে দাপট না থাকলেও বৃষ্টিটা তখনও পুরোপুরি বিশ্রাম নেয়নি। গাছের সবুজ পাতাগুলো যেন আমার এই স্ত্রীকে ধাওয়া করা বন্ধুটির ন্যায় আনন্দ ঘন মুখমণ্ডলের মতোই চকচক করছে। ঘরের আবছা আলোয় দেখলাম ব্যোমকেশের চোখে এক অস্থিরতা। এটা কেবল স্ত্রীর জন্য উতলা হওয়া নয়, এর মধ্যে যেন আরও কিছু একটা চাপা উদ্বেগ ছিল। যেন কোনো এক অজ্ঞাত রহস্যের গন্ধ সে দূর থেকেই পাচ্ছে, যা তার মনকে বিচলিত করছে। আমি বিপরীত দিকের বেতের চেয়ারটাতে বসতে বসতে বললাম, কি হে ব্যোমকেশ, কখন উঠেছ সকালে? কাল রাতে আদৌ ঘুমিয়েছিলে তো? মনে হচ্ছে যেন সারা রাত জেগে কোনো গভীর সমস্যার সমাধান করেছ। কপালে এত ভাঁজ কেন? ব্যোমকেশ কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু রঘুনাথের আগমনে মনের কথা মনেই রয়ে গেল তার। রঘুনাথ এলো এক হাতে চায়ের কেটলি আর অন্য হাতে টাটকা খবরের কাগজ নিয়ে। তার সতর্ক দৃষ্টি সবসময় ব্যোমকেশের দিকেই থাকে। আমি পুনরায় বললাম, বৌঠানের সাথে টেলিফোনে কথা হয়েছে সকাল থেকে? আমাদের যাওয়ার খবরটা কি জানিয়েছ? সে তো নিশ্চয়ই এই দীর্ঘ বিরহে কাতর হয়ে আছে। ব্যোমকেশ চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, না, বরং বলেছি আরও 4-5 দিন দেরি হবে যেতে। তবে একটা বিশেষ কারণে আমাদের এই যাত্রাটা আরও একটু তাড়াতাড়ি শুরু করতে হবে। কাল হঠাৎ করে আমাকে দেখার পর তার মুখের অভিব্যক্তিটা আমি একবার দেখতে চাই। দেখতেই পাচ্ছিলাম বন্ধু আমার উতলা হয়ে পড়ছে। তার ওই চাপা হাসিটার মধ্যে এক ধরনের শিশুর সারল্য ছিল। আমি কৌতুক মিশ্রিত ভঙ্গিতে হেসে প্রশ্ন করলাম, তা তোমার কথা শুনে বৌঠান কি বলল? নিশ্চয়ই প্রচণ্ড রেগে গেছেন। ব্যোমকেশ পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে 2 ঠোঁটের ফাঁকে রেখে বলল, এসব প্রশ্নের উত্তর জানতে হলে এবার একটা বিয়ে করো, তাহলেই বুঝতে পারবে আমাদের তুলনায় নারীদের বাংলার শব্দকোষ কতটা শক্তিশালী। তারা এক বাক্যে এমন সব কথা বলে দেয় যা নিয়ে গবেষণা করা যেতে পারে। আর হ্যাঁ, রেগে যাওয়ার চেয়েও বেশি কিছু একটা হয়েছে। গত রাতে তার কণ্ঠস্বরটা কেমন যেন একটা অচেনা লাগছিল। তেমন একটা চাপা ভয় আর উদ্বেগ ছিল তাতে, যেটা আমাকে ভাবাচ্ছে। সুযোগ পেলেই আমি যে অবিবাহিত সেটা মনে করিয়ে দিতে ব্যোমকেশ কখনো কার্পণ্য করে না। কিন্তু তার শেষ কথাটি আমার কৌতূহলকে জাগিয়ে তুলল। বৌঠান ভীত, কিন্তু কেন? আলিপুরদুয়ারের সেই শান্ত গ্রামে এমন কি ঘটতে পারে? আমি বললাম, ভয় কেন? কোনো খারাপ খবর পেয়েছো নাকি? কি বললেন তিনি? ব্যোমকেশ সিগারেট থেকে একটা ঘন ধোঁয়া ছাড়ল। তার চোখ জোড়া ছিল দূরে, যেন সে কিছু একটা হিসেব করছে। আসলে নির্দিষ্টভাবে কিছু বলেনি সে, শুধু জিজ্ঞেস করলো আমরা সত্যি আসছি কিনা। তারপর ফিসফিস করে বলল, এখানে কিছু একটা ঠিক নেই, দ্রুত এসো। ফোনের ওপার থেকে একটা চাপা কান্নার শব্দও যেন শুনতে পেলাম। তারপরেই ফোনটা কেটে গেল। আমি আবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা আর ধরেনি। কথাটা শুনে আমার মনটা হঠাৎই দমে গেল। এটা কি কেবলই স্ত্রীকে কাছে পাওয়ার জন্য ব্যোমকেশের মনের বাড়াবাড়ি, নাকি সত্যিই সেখানে কোনো রহস্যের বীজ লুকিয়ে আছে? ব্যোমকেশের অভিজ্ঞতা কখনো মিথ্যে বলে না। তাহলে তো ব্যাপারটা একটু ভাবনার। তুমি কি মনে করছো এটা তোমার সেই পুরনো কেসের সঙ্গে সম্পর্কিত, নাকি সম্পূর্ণ নতুন কোনো সমস্যা? আমার মন বলছে এটা কোনো ব্যক্তিগত পারিবারিক সমস্যা নয়। তোমার বৌঠানকে আমি চিনি, সে সহজে ভয় পায় না।
মনে হচ্ছে সে অনিচ্ছাকৃতভাবে কোনো জটিল ঘটনার সাক্ষী হয়েছে। এই জন্যই আমাদের যাত্রার গতি বাড়াতে হবে। আমি রঘুনাথকে বলেছি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে। তোমারও আর দেরি করা উচিত নয়। এইভাবে বেশ কিছুক্ষণ নানা রকম গল্পে আড্ডায় সময় কাটিয়ে আমরা বেরোনোর জন্য প্রস্তুত হতে গেলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন ভিড় করছে। বৌঠানের সেই গ্রামের বাড়িতে কী ধরনের বিপদ আসতে পারে? স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে দেখি ব্যোমকেশ ততক্ষণে খেতে বসে গেছে। তার চোখে তখনও সেই অস্থিরতার ছাপ স্পষ্ট। মুখের ভেতরে খাবার নিয়ে বলল, তাড়াতাড়ি এসে খেতে বসো সুবিমল, ট্রেন কিন্তু রাইট টাইমেই আছে। এই বৃষ্টিতে রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে তাতে কতক্ষণে স্টেশনে পৌঁছবো কিছু বলা যায় না। সত্যি বলতে আমার আর এক মুহূর্ত অপেক্ষা করতে ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব আলিপুরদুয়ারে পৌঁছানো দরকার। আমার ভেতরে সত্যান্বেষীটা যেন এক নতুন রহস্যের ইশারা পাচ্ছে। ব্যোমকেশের কথায় যে তারা ছিল তা আমি অনুভব করলাম। খাওয়া শেষে দ্রুত তৈরি হয়ে নিলাম। রঘুনাথ আমাদের জন্য একটা ট্যাক্সি ডেকে এনেছিল। বাইরে তখনও বৃষ্টির দেশ, আর এই ভিজে যাওয়া শহরের পথে আমাদের যাত্রা শুরু হলো এক অপ্রত্যাশিত গন্তব্যের দিকে। আমার মনে হলো এই যাত্রা শুধু বৌঠানকে ফিরিয়ে আনার যাত্রা নয়, এ এক নতুন রহস্যের পথে আমাদের প্রথম পদক্ষেপ। এইবার কী ধরনের জটিলতার সম্মুখীন হতে হবে সে চিন্তা নিয়ে আমরা শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে চললাম। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন প্রায় বেলা 12টা। রঘুনাথ রাতের খাবারের জন্য পরোটা, আলুর দম আর মিষ্টি দিয়ে দিয়েছে। আমার হাতে ধরা টিফিন ক্যারিয়ারের মৃদু উষ্ণতা যেন রঘুনাথের যত্নের স্পর্শ বহন করছিল। আমরা ঠিক দুপুর 1:30-এ ট্রেনে উঠলাম। সমস্ত রাস্তায় ব্যোমকেশের সাথে নানা রকম গল্প, আড্ডা, হাসি, ঠাট্টা, বৌঠানের সাথে প্রথম দেখা হওয়া, এইসব নানা বিষয়ে আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের যাত্রা ছিল দীর্ঘ, কিন্তু ব্যোমকেশের উপস্থিতির কারণে সময়টা দ্রুত কেটে যাচ্ছিল। তার রসবোধ আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা সবসময়ই আমাকে মুগ্ধ করে। তবে আজ তার ঠাট্টার মধ্যে একটা চাপা অস্থিরতা ছিল, যা সে আপ্রাণ লুকানোর চেষ্টা করছিল। মাঝে মাঝে এসে নীরব হয়ে যাচ্ছিল, যেন কিছু একটা গভীর চিন্তায় মগ্ন। আমি জানি বৌঠানের টেলিফোনে বলা সেই দ্রুত এসো কথাটা তার মস্তিষ্কে নিরন্তর ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে গাড়ি এসে পৌঁছালো আলিপুরদুয়ার জাংশনে। স্টেশনে নেমে বাক্সটা নামিয়ে রেখে হাত দুটোকে মুঠো করে ওপরের দিকে তুলে একটা লম্বা শ্বাস নিলাম। জায়গাটা সত্যিই সুন্দর। শহর হলেও প্রাকৃতিক সৌন্দর্য নজরকাড়ে। শহরের কোলাহল এখানে অনেক কম, আর ভোরের আলোয় দূরের পাহাড়ের রেখাগুলো দেখতে পাওয়া এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। ব্যোমকেশ বলল, চলো আগে এক কাপ চা খাওয়া যাক। এই ভেজা আবহাওয়ায় একটা গরম চায়ের কাপ হাতে পেলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে উঠবে। তাছাড়া এখানকার চা কী ধরনের হয় সে বিষয়ে একটা গবেষণা করা যেতে পারে, কি বলো? আমরা স্টেশনের ভিতরেই একটা গুমটি মতো দোকান থেকে চা খেলাম। চা পান করতে করতে ব্যোমকেশ চারপাশের লোকজনের দিকে একবার চোখ বুলিয়ে নিল। তার চোখে ছিল এক নিবিড় অনুসন্ধান, যেন সে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কিছু খুঁজছে। চায়ের দাম মেটানোর সময় ব্যোমকেশ দোকানদারকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, আমরা কাঁঠালতলা যাব, কোন দিক থেকে এখানে বেরোলে সুবিধা হবে একটু বলবেন? আচ্ছা, রাস্তাটা কি খুব দুর্গম? কাল রাতে তো এখানেও বেশ বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। দোকানদার অত্যন্ত বিনয়ীভাবে রাস্তার দিক নির্দেশ করল এবং রিক্সা স্ট্যান্ডের দিকে ইশারা করল। দোকানদারের নির্দেশ মতো আমরা স্টেশনের উত্তর দিকের ফটকটা পেরিয়ে এসে রিক্সায় উঠলাম। রিক্সা চলতে শুরু করলো। ব্যোমকেশ একটা রবীন্দ্রসঙ্গীতের কলি গুনগুন করছিল। আমার মন কেমন করে। আমি একবার মুচকি হাসলাম। সেটা চোখে পড়তে ও বলল, আমার মনে হয় না যে আমি এতটাই খারাপ গাই যার জন্য তোমাকে ওভাবে হাসতে হবে। মনে হচ্ছে এই গানের কথাগুলো তোমার মনে অন্য কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। কি বলবো বুঝতে পারছিলাম না। তার সত্য অনুসন্ধিৎসু মন আমার সামান্য হাসির পিছনেও যেন কোনো কারণ খুঁজতে চাইছে। তারপর একটু ধাতস্থ হয়ে বললাম, না না, ঠিক তা নয়। আমি ভাবছিলাম বৌঠান তোমাকে এই কয়েকদিনেই সত্য অনুসন্ধানকারী থেকে গায়ক বানিয়ে ছাড়লেন। হ্যাঁ, বিরহের এত গভীর প্রভাব। এর মধ্যে আবার তোমার বউঠান এলেন কোত্থেকে? তুমি বৃথাই লেখক হয়েছো ভায়া।
তোমার কি মনে হয় না এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই দুকলি গান গাওয়ার জন্য যথেষ্ট? অবশ্য বৌঠানের সেই চাপা কণ্ঠস্বরটা এখনো আমাকে ভাবাচ্ছে, মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো দরকার। আমি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে বুঝলাম যে কথাটা ব্যোমকেশ কিছু ভুল বলেনি। আমরা এখন যে সরু পিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুধারে বেশ কিছু ছোট বড় পাকা বাড়ি, দোকানপাট আর গাছগাছালি থাকলেও একটু দূরে নজর ফেললেই ছোট ছোট পাহাড়ের আবছা চূড়াগুলো নজরে পড়ে। বাতাসে একটা সতেজ গন্ধ, চা বাগান আর বুনো ফুলের এক মিশ্র সুবাস। এই নির্জনতা, এই স্নিগ্ধতা যেন শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ তৈরি করেছে। কথাটা ভুল বলনি দেখছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যিই খুব সুন্দর, ঠিক যেন পুরো ছবির মতো। তবে বৌঠান ঠিক কি নিয়ে এত চিন্তিত ছিলেন সেইটাই আমার মাথায় ঘুরছে। ব্যোমকেশ আমার দিকে তাকালো। তার হাসিটা এবার মিলিয়ে গেছে। তার চোখে সেই ক্ষুরোধার দৃষ্টি, যা কোনো কঠিন রহস্যের সামনে এলে দেখা যায়। আসলে আলিপুরদুয়ারের মতো শান্ত জায়গায় যেখানে জীবন অনেকটাই সরল, সেখানে কিছু একটা ঠিক নেই বলার মধ্যে গভীর অর্থ থাকে। কোনো শহুরে জটিলতা নয়, বরং এক ধরনের আদিম ভয়। এইটাই আমাকে ভাবাচ্ছে। আন্দাজ 20 থেকে 25 মিনিটের পথ পেরিয়ে আমাদের রিক্সাটা একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা বেশ পুরনো, কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুব ভালো করে করা হয়েছে। গেটের চারপাশে কিছু বিরল প্রজাতির ফুল গাছ। বৌঠানের দাদা এখানকার নামকরা উকিল হওয়াতে এলাকায় মোটামুটি সবাই চেন, কাজেই বাড়ি খুঁজে পেতে আমাদের খুব একটা অসুবিধে হয়। বাইরে গেটের দিকে থামে ফলকে লেখা আছে অ্যাডভোকেট বরুণ সমাদ্দার। আমি আর ব্যোমকেশ ভেতরে প্রবেশ করলাম। ঢুকতেই দেখলাম বৌঠান সামনের বাগানে ফুল গাছগুলির পরিচর্যায় মগ্ন। তার হাতে ছিল একটা ছোট্ট খুরপি, কিন্তু তার মুখটা দেখে মনে হচ্ছিল না যে সে পুরোপুরি নিশ্চিন্ত আছে। তার ঠোঁটে হাসি থাকলেও চোখে ছিল একটা চাপা উদ্বেগ। ব্যোমকেশ খুব নরম সুরে ডাকল, কি গো, এবার ওই গাছের পরিচর্যা ছেড়ে একবার এদিকে তাকাও দেখি। দেখো, তোমার ঠাকুরপো এসেছে তোমাকে নিতে, নাকি আমাদের উপস্থিতি তুমি টের পাওনি? ব্যোমকেশের গলার আওয়াজে যেন তড়িৎ বেগে ঘাড় ঘোরালো আমাদের দিকে বৌঠান। তার হাতে থাকা খুরপিটা সশব্দে মাটিতে পড়ে গেল। তার চোখ দুটোর মুহূর্তের মধ্যে বিস্ফারিত হয়ে উঠেছিল, যেন সে অপ্রত্যাশিত কিছু দেখেছে। তারপর প্রায় দৌড়ে এগিয়ে এসে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, বাবা ঠাকুরপো, এতদিনে তোমার আসার সময় হলো, তাও ভালো, শেষ পর্যন্ত আমার কথা মনে পড়লো। আমি তো ভেবেছিলাম তুমি তোমার লেখনী নিয়ে এত ব্যস্ত যে আমাকে খুঁজতেই ভুলে গেছো। আমি ব্যোমকেশের পেছনে গিয়ে তার কাঁধের উপর দিয়ে উঁকি মেরে বৌঠানের মুখের দিকে তাকিয়ে বললাম, কথাটা কি সত্যিই তুমি আমাকে বললে বৌঠান? আমি তো সারাটা রাত জেগে ওকে সাহস জুগিয়েছি যাতে ও দ্রুত আসে। বৌঠান লজ্জায় চোখ নামিয়ে দুপা পিছিয়ে গেল। তার মুখে এবার সত্যিকারের হাসি ফুটল, কিন্তু সেই ভয়ের ছায়াটা এখনো যেন তার চোখের কোণে লুকিয়েছিল। তোমাকে নয়তো আর কাকে শুনি? এইমাত্র তো শুনলাম তুমি নাকি আমায় নিতে এসেছো। তা এত কষ্ট করে যখন এসেই পড়েছো, তখন ভেতরে আসা হোক, বরুণদা তোমাদের জন্য অপেক্ষা করছে। বলেই বৌঠান আমাদেরকে নিয়ে ভেতরে গেলেন। বরুণবাবু সম্পর্কে বৌঠানের দূর সম্পর্কের এক মামির ছেলে। বৌঠান বলল তিনি বাড়িতে নেই, কিন্তু বাড়িতে ঢুকে টাঙানো ছবি দেখে লোকটিকে বেশ রাশভারী বলেই মনে হলো। তার চোখে উকিল সুলভ তীক্ষ্ণতা, কিন্তু তার হাসি ছিল আন্তরিক। সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা বৌঠান খুব সুনিপুণভাবেই পালন করছিলেন। গোয়েন্দা জামাইকে কাছে পেয়ে বাড়ির লোকের একেবারে ডগমগ অবস্থা। বরুণবাবুর স্ত্রী মিনতি দেবী খুব সহজ সরল ও হাসি খুশি একজন মানুষ। চা পর্ব শেষ হওয়ার পরে বৌঠান এসে বললেন, ঠাকুরপো, তোমরা বরং স্নানটা সেরে নাও, তারপর কিছু খেয়ে পারলে একটু ঘুমিয়ে নিও। কাল নিশ্চয়ই সারা রাত ট্রেনে ভালো ঘুম হয়নি। রঘুনাথের দেওয়া খাবারের চেয়ে এখানে ভালো কিছু নিশ্চয়ই পাবে। সবার সাথে আলাপচারিতার পর্ব মিটিয়ে স্নান সেরে আমরা যখন খাবার টেবিলে এসে বসলাম, তখন বেলা প্রায় 11:30। টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সে এক এলাহি কাণ্ড, আর হবে নাই বা কেন। সদ্য নতুন জামাই আদর বলে কথা। দুটো কাঁসার থালায় সরু বাসমতি চালের ভাত, সাথে চারিদিকে গোল করে সাজানো আমিষ, নিরামিষ, দই, মিষ্টি সহ প্রায় 9-10টা কাঁসার বাটি।
খাবারের গন্ধে সারা ঘর ম ম করছে। এই আতিথেয়তা দেখে মন একেবারে ভরে গেল। তত্ত্বাবধানে আছেন বৌঠান আর বরুণবাবুর স্ত্রী মিনতি দেবী। মিনতি দেবী ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললেন, সব কিন্তু খেতে হবে ঠাকুরপো, পারবে না বলে শুনবো না কিন্তু। বরুণ তোমাকে অনেক দিন ধরেই দেখার জন্য অপেক্ষা করছিল, তাই ও বলে গেছে যে কোনো খামতি যেন না থাকে। তোমার কাজের প্রশংসা অনেক শুনেছি ওর মুখে। আসলে আমি বরাবরই একটু বুঝে খাই, ও সেটা জানে। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই ধরনের আতিথেয়তার মূল্য আমি জানি বৌদি। আপনার পরিশ্রমের পূর্ণ মর্যাদা আমি দিতে না পারলেও আমার এই বন্ধুরই কিন্তু দেবে। কি বলো, দেবে তো ভাইয়া? আমি একবার বৌঠানের দিকে অভিযোগপূর্ণ দৃষ্টিতে তাকালাম। এই সুযোগে ব্যোমকেশ সবসময় আমাকে বিপদে ফেলতে ভালোবাসে। বৌঠান বোধ করি আমার চোখের ভাষা বুঝে নিয়ে খানিক ধমকের সুরে ব্যোমকেশকে বলল, সামনে সাজিয়ে দেওয়া একটা খাবার, সেটা তো মানুষ তৃপ্তি করেই খাবে নাকি? তুমি শান্তিতে খেতে জানো না তো কি হয়েছে? কেউ শান্তিতে খেতে পারবে না সেই জন্য? সারাক্ষণ একজন রহস্য চিন্তা আর একজন লেখনী নিয়ে থাকলে কি স্বাস্থ্য খারাপ হবে না? ব্যোমকেশ সম্পূর্ণ ব্যাপারটা অনুমান করতে পেরে মিনতি দেবীকে বলল, বুঝলেন বৌদি, আমাদের বাড়িতে কে যে কখন কোথায় আপনার নামে নালিশ ঠুকে দেবে আর সেই নালিশ শুনে আপনার উপর সমন জারি হবে, তা আপনি বুঝতেও পারবেন না। এই নালিশের ভয়তেই আমি অনেক কিছু খেয়ে ফেলি যা না খেলেও চলে। বৌঠান মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। আমি বেগতিক দেখে মাথা নিচু করে খাবারে মন দিলাম। ব্যোমকেশের ওই রসিকতা এবং বৌঠানের মৃত্যুর আগের মিশ্রণটা দেখতে বেশ উপভোগ্যই লাগছিল, কিন্তু মনে মনে ব্যোমকেশের খেয়াল খুশি ভেবে মজা পাচ্ছি। ঘরের ভেতরটা যেন হাসির ছায়ায় ভরে উঠেছে। বৌঠানের চোখে একটা মিষ্টি রাগ দেখতে পেলাম, কিন্তু মিনতি দেবীর ফ্যাকাশে মুখ দেখে আমি বুঝতে পারলাম এই সাধারণ হাসি খুশি পরিবেশটা বরুণবাবুর বাড়ির বাইরের দিকে। ভেতরে হয়তো অন্যরকম কোনো চাপা টেনশন লুকিয়ে আছে, যার ইঙ্গিত বৌঠান আগেই দিয়েছিলেন। ব্যোমকেশ জানতো যে কিছু তো একটা সমস্যা হচ্ছে এই বাড়িতে। সে আমায় ফিসফিস করে বলল, বিকেলে উঠেই তোমার বৌঠানের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে সুবিমল। এবারই পরিবেশটা বাইরে থেকে যতটা সরল, ভেতরে ততটা নয়। এরপর আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘরে গেলাম, কিন্তু বিশ্রামের মাঝে নিদ্রা দেবী যে কখন আঁকড়ে ধরেছেন তা টেরই পাইনি। অগত্যা ঘুমিয়ে পড়লাম। ট্রেনের ধকল আর দুপুরের রাজকীয় ভোজের পর ঘুম আসাটাই স্বাভাবিক ছিল। ঘুম যখন ভাঙল তখন বিকেলের শেষ ভাগ। চারপাশ হালকা কমলা আলোয় ভরে উঠেছে। বেরিয়ে এসে দেখলাম বৌঠান আর ব্যোমকেশ সামনের বাগানে পায়চারি করছে। তাদের কথোপকথন ছিল চাপা স্বরে, কিন্তু ব্যোমকেশের ভঙ্গিতে একটা অস্বাভাবিক মনোযোগ ছিল। মনে হলো সে হয়তো বৌঠানের কাছ থেকে সেই ভয়ের কারণটা জানার চেষ্টা করছে। ও আমায় দেখেই বেশ একটু উচ্চস্বরে হাঁক পারল। এদিকে এসো, তোমার ঘুমের ঘোর কাটিয়ে এবার আমাদের কাজে নামতে হবে। আমি ওদের দুজনের সাথে যোগ দিলাম। বৌঠানের মুখ থেকে বোঝা গেল সে কিছু একটা বলছিল ব্যোমকেশকে, যা অত্যন্ত গুরুতর। আমি কাছে যেতেই বৌঠান একটু চুপ করে গেল। ব্যোমকেশ আমাকে ইশারায় বসতে বলল। কিছুক্ষণের মধ্যেই মিনতি দেবী চা নিয়ে বাগানে এলেন। তার মুখে একটা স্বাভাবিক হাসির আভা, কিন্তু চোখের নিচে ক্লান্তির একটা ক্ষীণ রেখা। বাগানে পাতা বেতের টেবিলে চায়ের ট্রেটা নামিয়ে রাখলেন। আমরা চারজন চারটে বেতের চেয়ারে বসলাম। তারপর একটা চায়ের কাপ ব্যোমকেশের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নতুন জায়গা, আপনাদের ঠিকমতো ঘুম হয়েছিল তো ঠাকুরপো? বরুণ থাকলে আপনাদের ঠিকভাবে দেখভাল করতে পারতো। ব্যোমকেশ আর আমি দুজনেই ঘাড় নেড়ে সায় দিলাম। তারপর কলকাতার কোন জিনিসটা এখানকার থেকে ভালো, এখানকার কোন জিনিসটা কলকাতার থেকে ভালো, উভয় জায়গার সুবিধে অসুবিধে নানা বিষয়ে আলোচনা হতে লাগলো। এই আলোচনা ছিল হালকা, কিন্তু ব্যোমকেশ আলোচনার ফাঁকে ফাঁকে বরুণবাবুর পেশা এবং তার সাম্প্রতিক কেসগুলো সম্পর্কে মিনতি দেবীর কাছে সূক্ষ্মভাবে তথ্য জানার চেষ্টা করছিল। মিনতি দেবী বললেন, বরুণবাবু ইদানিং একটি বিশেষ জমিজমা সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েছেন, যেখানে একটি প্রভাবশালী মহল তাকে হুমকি দিচ্ছে। এমন সময় একটি অল্প বয়সী কাজের মেয়ে বারান্দা থেকে চেঁচিয়ে মিনতি দেবীকে উদ্দেশ্য করে বলল, বৌদি, আপনার ফোন এসেছে, খুব দরকার বলছে। লোকটা নাম বলতে চাইছে না, শুধু বলছে আপনার সাথে কথা বলবে। মিনতি দেবী উঠে যেতে যেতে বৌঠানকে বললেন, তুমি ওনাদের ঘরে নিয়ে এসো, অন্ধকার হয়ে আসছে, এখানে সাপের উপদ্রব একটু বেশি।
বরুণ না থাকলে একা একা বাগানে থাকতে আমার খুব ভয় করে। তার শেষ কথাটা একটা সতর্কবাণীর মতো শোনাল। আমরা তিনজন যখন মন্থর গতিতে বসার ঘরে প্রবেশ করলাম, তখন মিনতি দেবীর কথোপকথন প্রায় শেষ। টেলিফোনের রিসিভারটা তার হাতের মুঠোয় শক্তভাবে ধরা ছিল। শুধুমাত্র শেষের কথাগুলো আমাদের কানে এলো। তিনি খুব উত্তেজিত হয়ে টেলিফোনের ওপারের ব্যক্তির উদ্দেশ্যে বলছেন, আপনি কে বলছেন? আপনার নামটা একবার বলবেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার নামটা একবার বলুন দয়া করে। কেসটা কি নিয়ে বলবেন? কিন্তু কোনো লাভ হয়েছে বলে মনে হলো না। রিসিভারটা নামিয়ে রেখেই মিনতি দেবী ধপ করে পাশের সোফাটাতে বসে পড়লেন। তার মুখটা ফ্যাকাশে, যেন তিনি সদ্য কোনো ভয়াবহ দৃশ্য দেখেছেন। আমরা তিনজনই এগিয়ে গেলাম সেদিকে। বৌঠান বললেন, কি হয়েছে গো বৌদি? কে ফোন করেছিল? আর কি বললো? তুমি এত ঘাবড়ে গেলে কেন? মিনতি দেবী কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। কে করেছিল কিছু বলতে পারবো না। লোকটা পুরুষ ছিল এটা বুঝতে পেরেছি, কিন্তু গলাটা অচেনা। শুধু বলল আমি যেন আমার স্বামীকে সাবধান করে দিই, উনি আগুন নিয়ে খেলছেন, আর উনি যদি আজ রাতে না ফিরেন তাহলে যেন থানাতে না যাই। থানাতে না যাওয়ার এই হুমকিটা আমাদের দুজনেরই চোখ এড়ালো না। মিনতি দেবীর মুখের কথা শেষ হতেই ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার স্বামী এখন কোথায় আছেন? তিনি কখন বেরিয়েছেন, কোন পথে শিলিগুড়ি গেছেন, সেই বিষয়ে কি কিছু জানা আছে? কিন্তু উনি শিলিগুড়ি গেছেন একটা কেসের ব্যাপারে, জমি জমা সংক্রান্ত একটা বড় মামলা। আজই ফেরার কথা। সাধারণত ওনার ফিরতে সন্ধ্যা 6টা বা 7টা বাজে, কিন্তু কিন্তু এখনো তো ফিরলেন না। কি হবে এখন ঠাকুরপো? লোকটা কি বরুণকে কিছু করে ফেলবে? না না, আপনি এত ভেঙে পড়বেন না। সবে তো সন্ধ্যে 7টা বাজে। রাস্তায় হয়তো জ্যাম আছে বা বৃষ্টির কারণে দেরি হচ্ছে। বরুণবাবু ফিরুক, তারপর ওনার মুখ থেকে সবটা শুনে যা ব্যবস্থা করা যাবে। তবে একটা বিষয়, বরুণবাবু কি এই হুমকি সম্পর্কে জানতেন? মিনতি দেবী মাথা নাড়লেন। তিনি বললেন, বরুণবাবু কিছুদিন ধরে চাপা টেনশনে ছিলেন বটে, কিন্তু স্পষ্ট হুমকি তাকে কেউ দেয়নি। তারপর থেকে শুরু হলো প্রতীক্ষার প্রহর গোনা। প্রতিটি মিনিটের অপেক্ষায় যেন দীর্ঘ 1 ঘন্টা মনে হচ্ছে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বরুণবাবুর অনুপস্থিতি এবং ফোন করার সময়টার অদ্ভুত মিল আমাদের সবাইকে চিন্তিত করে তুলছিল। ব্যোমকেশ আমায় ফিসফিস করে বলল, এর মধ্যে একটা পেঁয়াজ আছে। লোকটা ফোন করেছে, বরুণবাবু ফেরেননি নিশ্চিত জেনে। হয় লোকটা বরুণবাবুকে অপহরণ করেছে, নয়তো এর চেয়েও খারাপ কিছু। আর থানাতে না যাওয়ার কথা বলা মানে তারা যাতে আইনের সাহায্য না চায়। তারা চায় মিনতি দেবী চুপ করে থাকুক। রাস্তায় কোনো গাড়ির আওয়াজ শুনতে পেলেই মিনতি দেবী ছুটে গিয়ে দাঁড়াচ্ছেন বারান্দায়, কিন্তু পরক্ষণেই নিরাশ হয়ে ফিরে আসছেন ঘরে। রাত তখন প্রায় 10টা। বরুণবাবু তখনও না ফেরায় এবার ব্যোমকেশকেও যেন বেশ চিন্তিত মনে হচ্ছে। তার সেই দৃঢ় আত্মবিশ্বাস একটু হলেও নড়ে গেছে। সে মিনতি দেবীকে উদ্দেশ্য করে বলল, রাত অনেকটাই হয়ে গেছে বৌদি, দাদা তো এখনো ফিরলেন না। আমার মনে হয় এখন একবার আমাদের লোকাল থানায় ইনফর্ম করা উচিত। যদিও হুমকি দেওয়া হয়েছে, তবু আমরা বসে থাকতে পারি না। যত দেরি হবে বিপদ তত বাড়বে। আপনার কাছে থানার নাম্বারটা কি আছে? মিনতি দেবী টেলিফোনের পাশে রাখা একটা ছোট্ট লাল ডায়েরি থেকে থানার নাম্বারটা বের করে ব্যোমকেশের হাতে দিল। ব্যোমকেশ একবার দ্রুত ডায়েরির অন্যান্য পাতায় চোখ বুলিয়ে নিল। তারপর সে ফোন করল। ওর থানায় কথা বলা শেষ হলেই আমি জিজ্ঞেস করলাম, থানা থেকে কি বলল? তারা কি এখনই কোনো পদক্ষেপ নেবে? এখানকার পুলিশ কি সত্যিই অতটা তৎপর? রাস্তায় যেতে যেতে বলছি, এখন একবার আমাদের থানায় যেতে হবে। তারা একটি নিখোঁজ ডায়েরি নিতে রাজি হয়েছে, তবে তারা এক্ষুনি কোনো বড় পদক্ষেপ নেবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের দ্রুত কাজ করতে হবে। ওই গো, শুনছো? তোমার ওই মামা তো দাদার একটা ছবি দাও তো, থানায় ওটা জমা করতে হবে। ওর চোখে এক নতুন আলোর ঝলক। সে যেন এই রহস্যের প্রথম সুতোটি খুঁজে পেয়েছে। আমরা তিনজন দ্রুত তৈরি হতে লাগলাম। সেই রাতে আলিপুরদুয়ারের নির্জন রাস্তায় এক নতুন অনুসন্ধানের সূচনা হল। মিনতি দেবীর কান্না আর বৌঠানের উদ্বিগ্ন মুখচ্ছবি দেখে আমি বুঝতে পারলাম ব্যোমকেশের অনুমান ভুল নয়। বরুণ সমাদ্দার সত্যিই এক গভীর বিপদের মুখে পড়েছে। এই রহস্যের জাল বেশ গভীর। বৌঠান বরুণবাবুর একটা ছবি এনে ব্যোমকেশের হাতে দিতেই আমি আর ব্যোমকেশ
বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ছবিটিতে বরুণবাবুর মুখে একটি প্রগাঢ় হাসি ছিল, যা তার বর্তমানে করুণ পরিণতির সাথে একেবারেই বেমানান। মিনতি দেবীর মুখ থেকে ভেসে আসা চাপা কান্নার স্বর যেন আমাদের দ্রুত পদক্ষেপের প্রেরণা দিচ্ছিল। বরুণবাবুদের বাড়ি থেকে লোকাল থানার দূরত্ব খুব বেশি নয়। রিক্সা না নিয়ে আমরা হেঁটেই চললাম। রাস্তার দুধারের গাছপালার নীরবতা রাতের গভীরে আরও রহস্যময় লাগছিল। আমি আর ব্যোমকেশ থানায় প্রবেশ করতেই একজন খাকি পোশাক পরা ভদ্রলোক এগিয়ে এসে ব্যোমকেশকে নমস্কার জানিয়ে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আমি এই থানার বড়বাবু অলোকেশ সেন। আপনার ছবি খবরের কাগজে এতবার দেখেছি যে আপনাকে চিনে নিতে কোনো অসুবিধা হয় না। মিনতি দেবীর ফোন আসার পর থেকেই আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও অলোকেশ বাবুর প্রতি নমস্কার জানিয়ে পাঞ্জাবির বুক পকেট থেকে ছবিটা বের করে বড়বাবুর হাতে দিয়ে বলল, ইনি বরুণ সমাদ্দার। ওনার স্ত্রী আমাদের কিছুক্ষণ আগেই ফোন করার বিষয়টা জানিয়েছেন। আপনার কাছে কি কোনো নতুন খবর আছে বড়বাবু? ওনার নিখোঁজ হওয়ার সঙ্গে কি কোনো হুমকির সম্পর্ক আছে বলে আপনার মনে করেন? বড়বাবু ছবিটা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিয়ে একটা গভীর শ্বাস নিলেন। তার মুখটা কঠিন হয়ে উঠল। এটাই যদি বরুণবাবুর ছবি হয় ব্যোমকেশ বাবু, তাহলে আপনারা বরং আমার সাথে একবার আসুন। খবরটা ভালো নয়, খুবই দুঃখের খবর। বড়বাবুর এমন গম্ভীর মন্তব্যে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমরা দুজনেই দ্রুত তার পিছু নিলাম। বলেই বড়বাবু আমাদের পাশের একটা ঘরে নিয়ে গেল। ঘরটা ছিল ছোট, সম্ভবত থানার অতিরিক্ত মর্গ হিসেবে ব্যবহৃত হতো। সেখানে একটা লোহার সরু বেডের ওপর শোয়ানো আছে বরুণবাবুর মৃতদেহটা। ঘরটা মৃদু আলোয় আলোকিত, আর সেই আলোয় বরুণবাবুর মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে লাগছিল। কোনো বাইরের আঘাতের চিহ্ন স্পষ্ট না হলেও তার গলার কাছে একটি গাঢ় বেগুনি রঙের দাগ ছিল। বড়বাবু বললেন, কিছুক্ষণ আগে বডিটা রেল লাইনের ধারে শহরের বাইরে একটা নির্জন জায়গায় পাওয়া যায়। মনে হচ্ছে খুব বেশি সময় হয়নি। আর কিছুক্ষণ হলেই আমরা এটাকে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়ে দিতাম। আমি অত্যন্ত দুঃখিত ব্যোমকেশ বাবু, আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারলাম না। আমাদের দেরি হয়ে গেল। ব্যোমকেশ মৃতদেহের চারপাশে ঘুরে দেখে যাচ্ছে। তার চোখে তখন কোনো আবেগ নেই, শুধুই তীক্ষ্ণ বিশ্লেষণ। সে মৃতদেহের দিকে ঝুঁকল, কিন্তু কোনো স্পর্শ করল না। সে খুব সাবধানে তার গলার দাগটা পর্যবেক্ষণ করল এবং তার জামা কাপড়ের অবস্থাও লক্ষ্য করল। আমার মনে হয় সাহায্য করার সময় এখনো পেরিয়ে যায়নি বড়বাবু। বরুণ সমাদ্দারকে খুন করা হয়েছে, আর এই ধরনের খুনের পেছনে উদ্দেশ্যটা কখনোই সরল হয় না। আপনি বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। রিপোর্টটা আমার কাল সকালের মধ্যেই চাই। আমি জানতে চাই মৃত্যুর সঠিক কারণ কি, কোনো রাসায়নিক বিষ নাকি শ্বাসরোধ। অবশ্যই ব্যোমকেশ বাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছি। এই কেসটা আপনার হাতে থাকলে আমরা নিশ্চিন্ত। তবে আপনি মনে করছেন এটা সেই হুমকির ফল? এই মুহূর্তে সবটাই অনুমান, তবে খুনের উদ্দেশ্য যাই হোক, সে খুব হিসেব করে কাজ করেছে। বডিটা এখানে পড়ে থাকার মধ্যে নিশ্চয়ই একটা সূত্র আছে। ব্যোমকেশ আমাকে একটু আড়াল করে ডেকে বলল, তুমি বরং এখন বাড়ি ফিরে যাও। খবরটা প্রথমে তোমার বৌঠানকে দেবে। খবরটা মিনতি দেবীর জন্য মারাত্মক হবে। আমার মনে হয় বাকিটা ওই সামলাতে পারবে। এই সময় তোমার বৌঠানের উপস্থিতি খুব জরুরি। আর তুমি এই অচেনা জায়গায় সারা রাত কোথায় থাকবে তুমি? আমি একা মিনতি দেবীকে এই খবর দেব কিভাবে? পোস্টমর্টম হয়ে গেলেই আমি একেবারে বরুণবাবুর বডিটা নিয়ে বাড়ি ফিরব। আমাকে নিয়ে ভেবো না। বড়বাবু আমার সঙ্গে থাকবেন, আর তুমি ওইদিকে নজর রেখো। মিনতি দেবীর অবস্থা বুঝে সাবধানে কথা বলো, বিশেষ করে ওই হুমকির কথা যেন তিনি এখনই বেশি কাউকে না বলেন। অনিচ্ছা সত্ত্বেও আমায় রাজি হতে হলো। ব্যোমকেশের স্থির সিদ্ধান্তকে আমি কখনো অগ্রাহ্য করতে পারিনি। গভীর রাতে সেই দুঃসংবাদটি নিয়ে বরুণবাবুর বাড়িতে ফেরা আমার জীবনের এক কঠিনতম অভিজ্ঞতা ছিল। মিনতি দেবীর আর্তনাদ আর বৌঠানের শোক সামলানোর দৃঢ়তা দেখে আমার মন ভেঙে যাচ্ছিল। পরের দিন ব্যোমকেশ আর বড়বাবু যখন বরুণবাবুকে নিয়ে বাড়ি ফিরলেন, তখন প্রায় সকাল 8টা বাজে। সারা রাত আমাদের কারুরই দু চোখের পাতা এক হয়নি, আর হওয়ার কথাও নয়। খবরটা ততক্ষণে এলাকায় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বহু লোক এবং মিনতি দেবীর আত্মীয় স্বজন এসে ভিড় করেছে। বরুণবাবুর অ্যাসিস্ট্যান্ট লালমোহনবাবু এসে উপস্থিত হয়েছেন। লালমোহনবাবুকে দেখে মনে হলো তিনি শোকাহত, কিন্তু তার চোখে একটা অস্থিরতাও ছিল। এই রকম এক আকস্মিক দুর্ঘটনায় মিনতি দেবীর যে অবস্থা, সেটা প্রকাশ করার মতো ভাষার পাণ্ডিত্য আমার নেই। বৌঠান কাল রাতেই টেলিফোনে আত্মীয় স্বজনদের খবরটা জানিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ উপস্থিত হয়েছেন সকালে। বড়বাবু আর ব্যোমকেশ বাগানের এক কোণায় দাঁড়িয়ে কিছু একটা আলোচনা করছেন। ব্যোমকেশের মুখে তখন গভীর মনোযোগ। আমি এগিয়ে গেলাম সেই দিকে। দেখলাম বড়বাবুর হাতে একটা প্লাস্টিক কভারে কয়েকটা জিনিস ভরা আছে, একটি জিপলক ব্যাগের মধ্যে রাখা প্রমাণ। ব্যোমকেশ সেই ব্যাগটির দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। উনি সেটা ব্যোমকেশের দিকে তুলে ধরে বললেন, এগুলো কাল মার্ডার স্পট থেকে পাওয়া গেছে। যেখানে বডিটা ছিল তার ঠিক 2 হাত দূরে, কিন্তু এগুলোর কোনোটাই বরুণবাবুর বলে আমাদের মনে হচ্ছে না। আপনাদের এমনটা ভাবার কারণ, একটা খুন এমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় না। কিছু না কিছু প্রমাণ খুনি সব সময় ফেলে রেখে যায়। দেখুন, এখানে দুটো জিনিস আছে। একটা হলো চশমার একদিকের কাচ, কাচের কিনারাটা বেশ মোটা, আর অন্যটা হলো একটি হাত ঘড়ি, যা সম্ভবত কোনো শৌখিন পুরুষের। চশমার কাচটা যদি বরুণবাবুর হতো তাহলে আমার মনে হয় বাকি চশমাটাও ওখানেই পাওয়া যেত। বরুণবাবুও চশমা পরতেন, কিন্তু তার চশমার ফ্রেমটা ছিল বেশ পাতলা। আর বাকি রইল ওই হাত ঘড়িটা। বরুণবাবুর ডেড বডিটা যখন আমরা পাই, তখন তার হাতে তার নিজের ঘড়িটা ছিল। এটি সম্পূর্ণ অন্য একটি ঘড়ি। ব্যোমকেশ প্যাকেটের বাইরে থেকেই জিনিসগুলোকে নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, তার চোখ দুটি তীক্ষ্ণ বিশ্লেষণ করছিল। চশমার কাঁচটা এবং ঘড়িটা দেখে মনে হলো যেন কেউ ইচ্ছে করে ওগুলো ওখানে ফেলে গেছে, নাকি এটি খুনিকে বিপথে চালিত করার চেষ্টা। আপনি এগুলো আপাতত আপনার কাছেই রাখুন। ফিঙ্গারপ্রিন্টের জন্য অবশ্যই পাঠানো উচিত। এই ঘড়িটা আর এই কাঁচ, এগুলোর খুবই গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। বরুণবাবুকে অপহরণ বা খুন করার সময় কেউ হয়তো এদের ফেলে গেছে। এই ঘড়ির মডেল বা কাঁচের ফ্রেমের বৈশিষ্ট্য স্থানীয় কোনো দোকানে খোঁজ করা দরকার। বিশেষ করে ঘড়িটি, এর ডিজাইন বেশ আধুনিক। অলোকেশবাবু মাথা নাড়লেন। বরুণবাবুর দেহটা দাহ করে আমরা যখন শ্মশান থেকে ফিরলাম, তখন বেলা প্রায় 2টো বাজে। শেষকৃত্যের পর সবাই চলে গেলেও মিনতি দেবীর কান্নার শব্দে বাড়ির পরিবেশ বেশ থমথমে। বরুণবাবুর অনুপস্থিতি এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। সন্ধ্যাবেলা যখন বাড়িটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, তখন ব্যোমকেশ আমায় ডেকে বলল, তৈরি হয়ে নাও, বেরোতে হবে। আমরা বেশিক্ষণ এখানে বসে থাকতে পারি না। খুনি এখন সুযোগ খুঁজছে। বাড়ির এই অবস্থা, চারিদিকে শোকের আবহ, এখন আবার কোথায় বেরোবে তুমি? মিনতি দেবীর পাশে থাকা উচিত নয় কি? ও পাঞ্জাবিতে মাথাটা গলাতে গলাতে বলল, তার চোখে এখন স্পষ্ট কাজের তারা। আমি বুঝে নিলাম এখন একে আটকানোর চেষ্টা বৃথা, তাই আর কিছু বললাম না। লালমোহনবাবুর বাড়ি, বরুণবাবুর কাজের সহকারী। বাড়ির এখন যা অবস্থা, তাতে ওনার সঙ্গে এখানে কথা বলাটা ঠিক হবে বলে আমার মনে হলো না। মিনতি দেবীর আশেপাশে এখন অনেক আত্মীয় স্বজন, তারা মনোযোগ বিক্ষিপ্ত করবে। তাছাড়া লালমোহনবাবু আজ সকালেই এসেছিলেন, তার অস্থিরতা আমার চোখ এড়ায়নি। এই সকালেই ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম। চলো ঘুরে আসি। লালমোহনবাবু বরুণবাবুর সবথেকে ঘনিষ্ঠ সহযোগী। তার কাছে বরুণবাবুর শেষ কেসটি সম্পর্কে এমন কিছু তথ্য থাকতে পারে যা খুনিকে খুঁজে বের করতে সাহায্য করবে, যদি কোনো সূত্র পাওয়া যায় আর কি। আমাদের হাতে সময় কিন্তু খুব কম। আমি আর কোনো প্রশ্ন করলাম না। আলিপুরদুয়ারের অন্ধকারে বরুণ সমাদ্দারের হত্যা রহস্যের প্রথম অনুসন্ধানে আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম। আমি আর ব্যোমকেশ যখন লালমোহন বাবুর বাড়িতে পৌঁছলাম, দেখলাম উনি আমাদের জন্যই অপেক্ষা করছেন। তার চোখে এক ধরনের উগ্র ব্যাকুলতা, যা নির্দোষ মানুষের সরলতা নয়। আমাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আরে আসুন 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 ব্যোমকেশবাবু, আসুন অজিতবাবু। আমি আপনাদের কথাই ভাবছিলাম। বলুন বলুন, আমার কাছে আপনারা কি জানতে চান? আমি আপনাদের সকল প্রকার সহায়তা করতে প্রস্তুত।
আচ্ছা লালমোহনবাবু, আপনি কত বছর হলো বরুণবাবুর সঙ্গে কাজ করছেন? এত দীর্ঘ সময় ধরে তার সঙ্গী থাকাটা কিন্তু একটা বিরাট বিষয়। লালমোহনবাবু চোখ দুটো কুঁচকে কিছুক্ষণ ভেবে নিয়ে উত্তর দিলেন, তা প্রায় 15 বছর হবে। আচ্ছা, আপনি তো এত বছর ওনার সঙ্গে কাজ করছেন, তা বরুণবাবুকে ঠিক কেমন মানুষ বলে আপনার মনে হয়? এবার লালমোহনবাবুর চোখের চশমাটা সামনের টেবিলে নামিয়ে রেখে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, কাজের সূত্রে আমি স্যারের সাথে অনেক জায়গায় গেছি। ছোট বড় নামি অনামি বহু উকিলদের সাথে মেলামেশাও করেছি, কিন্তু সত্যিকারের আইনের পথ ধরে মানবদরদী উকিল কেমন হয়, বা বলতে পারেন একজন নিষ্ঠাবান সৎ আইনের রক্ষক কেমন হয়, স্যারের সাথে আলাপ না হলে সেটা হয়তো আমার অজানাই থেকে যেত। তিনি লোভ বা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। আচ্ছা বেশ, আর একটা প্রশ্ন, বরুণবাবুর কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো শত্রু আছে বলে আপনার জানা আছে? মানে উনি কি কখনো আপনাকে কিছু বলেছিলেন এবারে? না, স্যার কখনো আমাকে সেই ধরনের কোনো কথা বলেননি। শুধু মাঝে মাঝে বলতেন, কাজের প্রতি নিষ্ঠা এবং সততাই সাফল্য এনে দেয়, কোনো রকম প্রলোভন বা হুমকিতে যেন কান না দিই। আপনি কি শুধু বরুণবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করেন, নাকি পাশাপাশি অন্য কোনো জীবিকাও আছে আপনার? আসলে ব্যোমকেশবাবু, বুঝতেই তো পারছেন, এত বড় পরিবার আমার, তার মধ্যে দিনকালের যে অবস্থা, তাই পাশাপাশি ওই জমি কেনা বেচার ব্যবসাটাও করি। স্যার সেটা জানতেন, মাঝে মাঝে অসুবিধা হলে সাহায্যও করতেন, কিন্তু সেটা কখনোই অন্যায়ভাবে নয়। অনেক ধন্যবাদ লালমোহনবাবু, আপনাকে বিরক্ত করতে আসবো। বিশেষ করে আপনার জমির ব্যবসার কিছু সাম্প্রতিক লেনদেন সম্পর্কে হয়তো জানতে চাইবো আমরা। বিরক্ত কেন বলছেন ব্যোমকেশবাবু? স্যারের মতো একজন মানুষের এই ভয়ানক পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের যথাযথ শাস্তি দেওয়া আমাদের সকলেরই কাম্য। অতঃপর নমস্কার প্রতিনমস্কারের পালা শেষ করে আমরা সেখান থেকে বিদায় নিলাম। পথে ব্যোমকেশ একটিও কথা বলল না। আমি জানি তার মস্তিষ্ক তখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য হিসেব করছে। বাড়ি ফিরে গিয়ে দেখলাম বৌঠান আর মিনতি দেবী বসার ঘরে বসে আছে। তাদেরকে ঘিরে বেশ কিছু আত্মীয় স্বজনও উপস্থিত আছেন সেখানে। ব্যোমকেশ চোখের ইশারায় বৌঠানকে ঘরটা ফাঁকা করে দিতে বলল। বুঝলাম সে মিনতি দেবীর সাথে একান্তে কিছু কথা বলতে চায়। বৌঠানও যোগ্য সহধর্মিনীর মতো ওনার দায়িত্ব পালন করল। এখন ঘরে শুধু আমি, ব্যোমকেশ আর মিনতি দেবী। মিনতি দেবীর সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসল। আমি আপনার এই মুহূর্তে মনের অবস্থা বুঝতে পারছি। যে ক্ষতি আপনার হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমার কেন, পৃথিবীর কোনো গোয়েন্দারই নেই। কিন্তু আপনার স্বামীর এই মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী, আপনি নিশ্চয়ই চাইবেন তাদের যোগ্য শাস্তি হোক, আর তার জন্যই আমার আপনার সাহায্যের দরকার। মিনতি দেবীর শাড়ির আঁচল দিয়ে চোখের কোণাটা মুছে নিয়ে ধরা গলায় বললেন, বলুন, কি জানতে চান? আচ্ছা একটু মনে করে বলুন তো, আপনার স্বামী মানে বরুণবাবু আপনাকে কখনো এমন কিছু বলেছিলেন যেটা শুনে আপনার মনে হয়েছে যে উনি কোনো দুশ্চিন্তা বা কোনো চাপের মধ্যে আছেন, এবং সেই চাপ কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে কিনা? উনি সাধারণত ওনার কাজের ব্যাপারে কোনো কথা আমার সাথে আলোচনা করতেন না, তবে ইদানিং কখনো কখনো নিজের মনে মনেই কি যেন বিড়বিড় করতেন। ওনাকে নাকি কেউ কিনতে পারবে না, কোনো কিছুতেই উনি ভয় পাওয়ার মানুষ নন, এই সব। আর হ্যাঁ, গত মাসে একটা লোক প্রায়ই তাকে ফোন করতো। বরুণ ফোন ধরতেন না, শুধু বলতেন সে আমার সহকারীকে কাজে লাগাচ্ছে, কিন্তু সে জানে না আমি তাকে চিনি। ব্যোমকেশের চোখ ঝলসে উঠল। মনে হলো যেন সে কিছু একটা আন্দাজ করতে পারছে। আচ্ছা বলছি, বরুণবাবুর অফিস রুমটা কোথায় একটু বলতে পারবেন? ওখানে গেলে একটু ভালো হতো আর কি, যদি কিছু সূত্র পাওয়া যায়। হ্যাঁ, আসুন। এই বলে মিনতি দেবী দোতলায় একটি রুমে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম বরুণবাবুর অফিস সংক্রান্ত কাগজপত্রের মোটা মোটা বান্ডিল পড়ে আছে। দেওয়ালে বিভিন্ন কেসের প্রমাণতুল্য চিত্র টাঙানো রয়েছে। একটা বড় টেবিলে বেশ কয়েকটা ফাইল আর একটা পেন রাখা আছে। ঠিক তখনই ব্যোমকেশ উত্তেজনায় বলে উঠল,
এটাই খুঁজছিলাম এতক্ষণ। ব্যোমকেশের হঠাৎ এরকম লাফিয়ে ওঠায় আমি চমকে গেলাম। বললাম, কি কি খুঁজছিলে? এই ফাইলটা। দেখলাম একটা ফাইল বরুণবাবুর টেবিলে রাখা আছে, যার নাম লেখা আছে পশ্চিম কাঁঠালিতলা জমি ব্যবসা, লালমোহন। মানে? আর কিছু বলার আগেই ও আমার মাথায় হাত রেখে বলল, বেশ, আপাতত আমার আর কিচ্ছু জানার নেই। এবার আপনি একটু বিশ্রাম করুন, কাল সকালে আবার কথা হবে। সেদিন রাতে বৌঠান মিনতি দেবীর সাথেই শুয়েছিলেন। আমি আর ব্যোমকেশ ছিলাম দোতলার একটা ঘরে। ও দরজা বন্ধ করেই পকেট থেকে খুনের জায়গায় পাওয়া সেই শৌখিন হাতঘড়িটা বের করে টেবিলে রাখল। আমি বললাম, তা এখনো পর্যন্ত তেমন কিছু বুঝলে কি? ব্যোমকেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, অনেকগুলো সূত্রই পেয়েছি বন্ধু, শুধু আরেকটু বাকি। সেটা পেয়ে গেলেই সবকটা সূত্রকে যদি পরপর সাজানো যায়, তাহলে মনে হচ্ছে এই কেসটার পেছনে আমাদের খুব একটা পরিশ্রম করতে হবে না। খুনিকে খুঁজে পাওয়া এবং তার খুনের পদ্ধতিটা আমাদের বুঝতে হবে। আমি খানিকটা অবাক হয়ে বললাম, সূত্র পেয়েছো? কই, আমাকে তো কিছু বলনি। বলবো বলবো, সব বলবো, কিন্তু এখনই সবটা জানতে চেয়েও না। এখন শুধু এটুকু জেনে রাখো যে খুনি যেই হোক না কেন, সে বাঁহাতি, অর্থাৎ লেফট হ্যান্ডেড। বাঁহাতি? কি করে বুঝলে? ও একটা কাগজ আর কলম আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ভালো মতো ভেবে দেখো বড়বাবু কি বলেছিলেন। বরুণবাবুর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওনাকে প্রথমে ধারালো কিছু দিয়ে পেছন থেকে আঘাত করা হয়েছিল, তারপর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এবার তুমি কলমটা নিয়ে পাতার উপর থেকে নিচে একটা তির্যকভাবে দাগ টানো দেখি। আমি দাগ টানবো? কিন্তু কেন? ভাইয়া, বড় বেশি কথা বলো তুমি আজকাল, যা বলছি চুপচাপ তাই করো না। আমি তার কথা মতোই কাজ করলাম। আমার দাগ টানা শেষ হতেই কাগজটা আমার হাত থেকে নিয়ে সেটাকে আমার চোখের সামনে তুলে ধরল। এবার এটাকে ভালো মতো দেখো। মনে করো এটা বরুণবাবুর পিঠ। যেহেতু তুমি যে কোনো কাজেই তোমার ডান হাতটাই ব্যবহার করো, তাই আঁচড়ের দাগটা কাগজের বাঁ দিকের ওপর থেকে ডান দিকের নিচ পর্যন্ত নেমে গেছে। কিন্তু তুমি ডান হাতের বদলে যদি বাঁ হাত ব্যবহার করতে, তাহলে কি হতো? কি আবার হতো? দাগটা ডান দিকের উপর থেকে বাঁ দিকের নিচে নেমে আসতো। এ তো খুব সাধারণ ব্যাপার। আর এই সাধারণ ব্যাপারটাই এই কেসের অসাধারণ সূত্র। সেদিন তুমি চলে আসার পর আমি যখন বড়বাবুর সঙ্গে বরুণবাবুর বডিটা ভালো মতো পর্যবেক্ষণ করছিলাম, তখন এমনই একটা আঘাতের চিহ্ন ওনার পিঠেও দেখতে পাই। আরেকটা বিষয়, বরুণবাবুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল, তাই খুব স্বাভাবিকভাবেই ওনার গলায় সেই কালো দাগটা ছিল। কিন্তু বাঁ দিকের ঘাড়ের কাছে দাগটা বেশ একটু মোটা আর বেশি স্পষ্ট ছিল। এর মানে কি দাঁড়ায় বলো তো বন্ধু? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ঘাড় নাড়লাম। ব্যোমকেশ আমার মাথায় একটা আলতো করে টোকা দিয়ে বলল, এই জায়গাটাতে কি আছে তোমার? লেখক কি করে হলে বলো দেখি? এটার মানে হলো ঘাড়ের ওই অংশটা দিয়ে দড়ির সামনে ও পেছনের অংশ পরস্পরকে ক্রস করেছে। এবার নিশ্চয়ই তুমি প্রশ্ন করবে যে এর থেকে কি প্রমাণিত হয়, কিন্তু সেটা বোঝার জন্য তোমাকে আরও একটা কাজ করতে হবে। বলেই ব্যোমকেশ তার তোয়ালেটা এনে আমার হাতে দিয়ে বলল, এটা ধরো এবং কিছুক্ষণের জন্য মনে করো যে তুমি খুনি আর আমি বরুণবাবু। আমার তো মাথার ওপর দিয়ে সবকিছু যাচ্ছিল, কিছু বুঝতেই পারলাম না। আমি বললাম, এই ধরনের ইয়ার্কি কিন্তু আমার একদম পছন্দ নয়। সব জিনিসেরই কিন্তু একটা সীমা আছে। আর রাগ করছো কেন? একবার করেই দেখো না, তারপর আসল মজাটা দেখতে পাবে। আমি জানি ব্যোমকেশের জেদের কাছে আমাকে নতি স্বীকার করতেই হবে। হলো তাই। আমি তোয়ালেটা ব্যোমকেশের গলায় পেঁচিয়ে একদিকটা আমার বাঁ হাতে নিয়ে সামনের দিকে টেনে ধরলাম, আর ডান হাত দিয়ে তোয়ালের পিঠের দিকটা। ব্যোমকেশ সাথে সাথে বলে উঠল, লক্ষ্য করেছো, যেহেতু তোমার ডান হাত বেশি সচল, তাই তোয়ালের পিঠের দিকের অংশটা তুমি ডান হাতে ধরেছো যাতে গলায় চাপটা বেশি পড়ে। সাধারণত মানুষ এটাই করে থাকে। সুতরাং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যেহেতু আঘাত পেছন থেকে করা হলেও গলায় ফাঁসটা সামনে থেকে দেওয়া হয়েছিল, তাই ঘাড়ের সেই মোটা দাগটা আমার বাঁ দিকে হওয়ার কথা। কিন্তু যদি তুমি বাঁহাতি হতে, তাহলে সেটা হতো আমার ঘাড়ের ডান দিকে, যেটা বরুণবাবুর ক্ষেত্রে হয়েছিল। কাজেই হত্যাকারী যে একজন বাঁহাতি সেটা স্পষ্ট বোঝা যায়।
কি বোঝাতে পারলাম কিছু, নাকি সবটাই তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? আমি কিছু একটা বলতে যাব, অমনি ব্যোমকেশ তার ডান হাতের তর্জনী ঠোঁটে ঠেকিয়ে বলল, আজ আর কোনো কথা নয়, চলো এখন বরং ঘুমোনো যাক, কাল সকালে একটা জরুরি কাজ আছে। আমি বুঝলাম আজ আর ওকে খোঁচা দিয়ে কোনো লাভ হবে না। অগত্যা আমিও নিদ্রাদেবীর শরণাপন্ন হলাম। পরের দিন সকালে দরজায় টোকার আওয়াজে ঘুম ভাঙল। দরজা খুলে দেখলাম বৌঠান আমাদের জন্য চা নিয়ে এসেছে। আমি ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, আরে উঠে পড়ো, দেখো চা চলে এসেছে, আরে জলদি এসো। বরুণবাবু মারা যাওয়ার পর থেকেই কারোরই মনের অবস্থা ভালো নেই, তাই বৌঠান নিচু গলায় বললেন, ঠাকুরপো, তোমরা চা খেয়ে তাড়াতাড়ি নিচে এসো, ঠাকুরমশাই চলে এসেছেন। হিন্দু শাস্ত্র মতে অপমৃত্যু হওয়াতে আজ বরুণবাবুর কাজ। কিছুক্ষণের মধ্যেই আমি আর ব্যোমকেশ নিচে এলাম। ব্যোমকেশকে দেখিয়ে মিনতি দেবী এগিয়ে এসে প্রশ্ন করলেন, কিছু জানতে পারলেন ঠাকুরপো? এখনো পর্যন্ত না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ সূর্যাস্তের আগে আপনার স্বামীর হত্যাকারীকে এনে হাজির করব আপনার সামনে। গুটি কয়েক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে খুব সামান্য আয়োজনের মধ্যে দিয়েই শেষ করা হবে শ্রাদ্ধ অনুষ্ঠান। ব্যোমকেশ বলল, তুমি একটু দেখাশোনা করো, আমার ঘণ্টাখানেকের একটা কাজ আছে, সেটা সেরে আমি আসছি। বৌঠান খানিক বিরক্তির সুরে বললেন, আর কিছুক্ষণের মধ্যেই তো কাজ শুরু হবে, এখন তুমি আবার কোথায় চললে? আজকে কি না গেলেই নয়? এখন আমাদের বৌদির পাশে থাকা উচিত। একটু আগে তোমার মামিকে যে কথা দিলাম সেটা ভুলে গেলে তুমি? যে কাজে আমি যাচ্ছি সেটা যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে তোমার মামিকে দেওয়া কথাটা হয়তো রাখতে পারবো। কথা শেষ করে আর কোনো সময় নষ্ট করল না ব্যোমকেশ, সোজা বেরিয়ে গেল নিজের কাজে। বৌঠান এই কয়দিনে ব্যোমকেশকে কতটুকু চিনেছে জানি না, তবে আমি তাকে যতদূর চিনি প্রাণ থাকতে কথার খেলাপ করার পাত্র সে নয়। যাই হোক, সময় মতো বরুণবাবুর কাজ শুরু হলো। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, মানুষের চলাফেরা কথাবার্তা খুবই সংযত। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম রজনীগন্ধা আর ধূপের ধোঁয়ায় আবিষ্ট হয়ে থাকা বরুণবাবুর ফটোটার দিকে। কিছুদিন আগে এই মানুষটাই এসেছিলেন কলকাতায় ব্যোমকেশ আর বৌঠানকে নিমন্ত্রণ দিতে। তখন মাত্র 2 দিনের মধ্যেই মনে মনে শ্রদ্ধা করতে শুরু করেছিলাম ওনাকে। আমার মনে হয় পৃথিবীতে সম্পূর্ণ স্বাধীন ও অকুতভয় বলে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে মৃত্যু। সৃষ্টির সর্বত্র অপ্রতিহত অবাধ বিচরণ তার। হঠাৎ কাঁধে একটা চাপ পড়তেই সম্বিত ফিরল আমার। দেখলাম লালমোহনবাবু এসেছেন, হাতে একটা রজনীগন্ধার স্টিক আর মালা। সেগুলো বরুণবাবুর ছবির সামনে রেখে প্রণাম করে আবার আমার কাছে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, ব্যোমকেশ বাবুকে কোথাও দেখছি না যে অজিতবাবু, উনি কি কোথাও বেরিয়েছেন? আমি একটা চেয়ার ওনার সামনে এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ, কিছু একটা কাজে বেরিয়েছে। কি কাজ সেটা আমি বলতে পারবো না, তবে বলে গেছে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। বলছিলাম অজিতবাবু, স্যারের খুনের ব্যাপারে ব্যোমকেশ বাবু কি কিছু জানতে পারলেন? কাল রাতে ব্যোমকেশ খুনির বিষয়ে যে কথাগুলো আমায় বলেছিল সেগুলো কিছুই বললাম না লালমোহনবাবুকে, কারণ এর আগে বেশ কয়েকবার আমার বেফাঁস কথা বলার জন্য ব্যোমকেশকে নানা সমস্যায় পড়তে হয়েছিল। আমি কিছু না জানার ভান করে বললাম, হয়তো না, জানলে নিশ্চয়ই আমাকে বলতো। আমি আর লালমোহনবাবু যেখানে বসেছিলাম সেখান থেকে বাড়ির গেটটা স্পষ্ট দেখা যায়। দেখলাম ব্যোমকেশ ঢুকছে। সে সোজা আমাদের কাছে এসে লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলল, আরে লালমোহনবাবু, আপনি কতক্ষণ? আমি আপনার কথাই ভাবছিলাম। আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আপনাকে একটা উপকার করতে হবে আমার। অবশ্যই, কিন্তু অজিতবাবু বলছিলেন আপনি নাকি কোনো একটা কাজে বাইরে গেছিলেন, তা কি কাজ জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। বলেই ব্যোমকেশ পাঞ্জাবির পকেট থেকে 3টে কাগজ বের করে আমাদের সামনে ধরল। আমি বললাম, এগুলো কি? ব্যোমকেশ সেগুলো আমার হাতে দিয়ে বলল, এগুলো আপাতত তোমার কাছেই রাখো ভাইয়া, আমরা কাল কলকাতায় ফিরব।
সে কি ব্যোমকেশ বাবু, আপনি চলে যাচ্ছেন? তাহলে এদিকের কি হবে? ব্যোমকেশ চোখ থেকে চশমাটা খুলে সেটাকে রুমাল দিয়ে মুছতে মুছতে উত্তর দিল, আসলে লালমোহনবাবুর সত্যি কথা বলতে কি, বরুণবাবুর হত্যাকারীর কোনো সন্ধান আমি এখনো পর্যন্ত পাইনি। কবে পাবো তাও জানি না। কিন্তু আমার কলকাতায় ফিরে যাওয়াটা খুব দরকার। আসার সময় বেশ কিছু কাজ ফেলে রেখে এসেছি আর কি। এদিকে বড়বাবু আর আপনি সামলে নিতে পারবেন বলেই আমার ধারণা। তা কিছুক্ষণের মধ্যেই বড়বাবু এসে পড়বেন, তখন বরঞ্চ আপনি আর বড়বাবু মিলেই ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেব। আমার মনে হয় আপনার সাহায্য পেলে বড়বাবু কেসটা ঠিক সামলে নিতে পারবেন বলে মনে হয়। আর তাছাড়া টেলিফোনে তো আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবেই। আমাকে মাফ করবেন লালমোহনবাবু, নেহাত নিরুপায় না হলে আমি কলকাতায় ফিরতাম না। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, হ্যাঁ গো, আমরা কি কাল সত্যি ফিরে যাচ্ছি? তোমার হাতের টিকিটগুলো তো সে কথাই বলছে। বড় মাথা ধরেছে বুঝলে, দেখি যদি কোথাও একটু চা পাওয়া যায়। বলেই ব্যোমকেশ বাড়ির ভিতরে চলে গেল। আমি টিকিট দুটো পকেটে ভরে তাকে অনুসরণ করলাম। লালমোহনবাবু সেখানেই বসে রইলেন হয়তো। কিছুক্ষণের মধ্যে এই বড়বাবু এসে হাজির হলেন। আমি, ব্যোমকেশ, বড়বাবু আর লালমোহনবাবু দোতলার একটা ঘরে বরুণবাবুর হত্যাকাণ্ডের নানা খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ আলোচনার পর শেষে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে কাল আমি, ব্যোমকেশ আর বৌঠান কলকাতায় ফিরে যাব, আর লালমোহনবাবু পূর্ণ সহযোগিতা করবেন বড়বাবুকে এই তদন্তে। আজ সকালে ব্যোমকেশ ফেরার পর থেকে যা যা কিছু ঘটে চলেছে তার কোনো কিছুই যেন আমার বোধগম্য হচ্ছে না। ও কি করতে চাইছে? অথচ আমি এটাও খুব ভালো মতো জানি যে ব্যোমকেশ যতক্ষণ নিজে মনে না করছে ততক্ষণ তার কোনো কাজের কৈফিয়ত সে কাউকে দেয় না। তাই প্রশ্ন করে কোনো লাভ নেই। লালমোহনবাবু বললেন, একবার শুধু খুনিকে খুঁজে পাওয়া যাক, তারপর একজন ভালো উকিল লাগিয়ে আমি ব্যাটার কঠিন শাস্তির ব্যবস্থা করব। আপনার উপর আমার সে ভরসা আছে বলেই না এত নিশ্চিন্তে কলকাতায় ফিরে যেতে পারছি। তবে লালমোহনবাবু, যে মানুষটা খুনের মতো একটা জঘন্য অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো নাম উকিলের প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। এখন চলুন নিচে যাওয়া যাক, সকাল থেকে কিছুই পেটে পড়েনি, বড্ড খিদে পেয়েছে। আমরা চারজন সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সামনে ব্যোমকেশ, তারপর লালমোহনবাবু, তার পেছনে বড়বাবু, আর সবশেষে আমি। আমাদের নিচে নামতে যখন আর মাত্র 4-5টা সিঁড়ি বাকি, তখন হঠাৎ ব্যোমকেশের পাটা কেমন করে হড়কে গেল। লালমোহনবাবু যদি সময় মতো ব্যোমকেশের হাতটা না ধরে নিতেন তাহলে যে কি হতো বলা যায় না। আমি পেছন থেকে দেখলাম ব্যোমকেশের শরীরটা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছে, আর তার একটা হাত পেছন থেকে টেনে ধরে আছেন লালমোহনবাবু। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ব্যোমকেশের হাসি মুখে পেছন ঘুরে আমার দিকে তাকিয়ে চোখ টিপল। লালমোহনবাবুকে উদ্দেশ্য করে ও বলল, আপনার বা হাতের জোর তো বেশ ভালোই লালমোহনবাবু। আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা আমার জন্ম থেকেই। বাহ, বেশ ভালো। আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন ব্যতিক্রমী মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। তারপর বড়বাবুর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, তা বাকিটা কি আপনি বলবেন বড়বাবু? উদ্ধার যখন আপনি করেছেন তবে আপনি বলুন। লালমোহনবাবু অবাক দৃষ্টিতে একবার বড়বাবুর দিকে আর একবার ব্যোমকেশের দিকে তাকাল। আসলে কি ঘটতে চলেছে সেটা বুঝতে না পারলেও আমি এটা বেশ বুঝতে পারছিলাম যে নাট্যমঞ্চের দৃশ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে। বড়বাবু বাড়ির সবাইকে বসার ঘরে আসতে বললেন। আমরা চারজন ছাড়াও এখন বসার ঘরে উপস্থিত আছেন বৌঠান, মিনতি দেবী এবং কিছু আত্মীয় স্বজন। ব্যোমকেশ মিনতি দেবীর সামনে গিয়ে বলল, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আজ সূর্যাস্তের আগে আপনার স্বামীর খুনিকে এনে আপনার সামনে হাজির করব। আমি কিন্তু আমার কথা রেখেছি। মিনতি দেবী একবার কৌতূহলী দৃষ্টি নিয়ে সারা ঘরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, আপনি কার কথা বলছেন ঠাকুরপো? আমি তো এখানে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। ব্যোমকেশ
লালমোহন বাবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, অনেক সময় চর্মচক্ষে আমরা যা দেখি তার আড়ালেও কিছু সত্য লুকোনো থাকে। তা লালমোহনবাবু নিজের মুখে সবটা বলবেন নাকি এই কাজটাও আমাকেই করতে হবে? লালমোহনবাবু পকেট থেকে রুমাল বের করে কপালের খামটা মুছতে মুছতে আমতা আমতা করে বললেন, এসব কথার মানে কি ব্যোমকেশবাবু? আমি আপনার কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করিনি। আপনি কি আমাকে অপমান করতে চাইছেন? আমার কাছ থেকে অনেকেই অনেক কিছু আশা করে না লালমোহনবাবু, কিন্তু তারা সেগুলো আমার কাছ থেকে পেয়ে যায়। আর অপমানের কথা যদি বলেন তাহলে বলবো, আপনার সঙ্গে কত বাঘা বাঘা উকিলদের ওঠা বসা, আপনাকে অপমান করাটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? আমি ধৈর্য রাখতে না পেরে ব্যোমকেশকে বললাম, বলছি এবার হেয়ালি ছেড়ে আসল কথাটা বলবে কি? তোমার মনে আছে ভাইয়া, আমি তোমাকে কাল রাতে কি বলেছিলাম যে বরুণবাবুর খুনি একজন বাঁহাতি, এবং সপক্ষে যথেষ্ট ব্যাখ্যাও তোমাকে দিয়েছিলাম। অবশ্য এই সমস্ত কথা আমি প্রথম দিনই বড়বাবুকে বলেছিলাম। লালমোহনবাবু কিছুটা ক্ষিপ্রতার সুরে বললেন, আর আপনি অমনি বুঝে গেলেন যে বরুণবাবুকে আমিই খুন করেছি? ব্যোমকেশ এতক্ষণ লালমোহনবাবুর দিকে পেছন ঘুরে দাঁড়িয়েছিল। এই কথা শোনা মাত্র সে তড়িৎ বেগে তাকালো লালমোহনবাবুর দিকে এবং বলল, আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও এই কথা বলিনি যে খুনটা আপনি করেছেন। কারণ বরুণবাবুর খুনি বাঁহাতি হলেও যে কোনো বাঁহাতি লোককেই যে বরুণবাবুর খুনি বলা যায় না, এতটুকু বুদ্ধি যদি আমার না থাকতো তাহলে হয়তো এতদিনে না খেয়ে মরতে হতো আমায়। কিন্তু কথায় বলে না যে অপরাধী যতই বুদ্ধিমান হোক না কেন, তার অপরাধের পরিমাণ সে নিজেই রেখে যায়। আর ঠিক এই ভুলটাই আপনিও করেছিলেন। ভুল? কি ভুল করেছি আমি? আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে আপনার কাছে? আছে লালমোহনবাবু, আছে। প্রমাণ ছাড়া কোনো কথাই সত্যান্বেষী বলে না। এবার ব্যোমকেশ বড়বাবুকে উদ্দেশ্য করে বলল, বড়বাবু, আমাকে একবার সেই প্যাকেটটা দিন তো। যা জিনিস তাকে ফেরত দেওয়াটাই ভালো, তাই না? আমি দেখলাম বড়বাবু সেই হাতঘড়ি আর চশমার ভাঙা কাঁচের প্যাকেটটা ব্যোমকেশের হাতে দিলে। ব্যোমকেশ সেটাকে লালমোহনবাবুর মুখের সামনে তুলে ধরে বলল, এগুলো চিনতে পারছেন লালমোহনবাবু? লালমোহনবাবু একবার ঠোক গিলে খুব তাড়াহুড়ো করে উত্তর দিলেন, কার না কার ঘড়ি আমি চিনব কেমন করে? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? লালমোহনবাবু, আপনাকে প্রথম সাক্ষাতে আমি যতটা সাদাসিধে ভেবেছিলাম, আপনি আদৌ তা নন দেখছি। আপনি ভাঙবেন তবু মচকাবেন না। আমার ধারণাটা ছিল এগুলো দেখার পর আপনি হয়তো নিজের অপরাধ স্বীকার করবেন, কিন্তু আপনি যখন সেটা করলেন না, তখন আমার মনে হয় আর কোনো কথা না বাড়িয়ে একেবারে কাজের কথায় আসা উচিত। বলেই ব্যোমকেশ সামনে রাখা সোফাটাতে গিয়ে বসল। সোফার একটা হাতলে কনুইয়ে ভর দিয়ে সামান্য ডান দিকে ঝুঁকে বলতে আরম্ভ করল, তা নয়, আমি প্রথম যেদিন বরুণবাবুর ডেড বডিটা দেখি, আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যে বরুণবাবুকে যে হত্যা করেছে তার বাঁ হাতের দক্ষতা ডান হাতের তুলনায় অনেক বেশি। আর যে কোনো উত্তেজিত মুহূর্তে মানুষ সেই অংশটাকে ব্যবহার করে বা কাজে লাগায় যেগুলোতে সে সব থেকে বেশি সাবলীল। বড়বাবু সবটাই জানতেন। পরের দিন সকালে বড়বাবু আমাকে এই প্যাকেটটা দিয়েছিলেন। আমি অবশ্য সেটা দেখেই ওনাকে ফেরত দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝেছিলাম লালমোহন বাবুকে দেখার পরে। আমি বেশ কৌতূহল নিয়ে ব্যোমকেশের পাশের সোফাটাতে গিয়ে বসে তার দিকে কিছুটা ঝুঁকে জিজ্ঞেস করলাম, লালমোহন বাবুকে দেখিয়ে তুমি কি বুঝেছিলে? কই আমার তো কিছু নজরে পড়েনি। ও আমার কানের কাছে নিজের মুখ এনে ঠাট্টার সুরে ফিসফিস করে বলল, কারণেই তুমি আর আমার মধ্যে এই ফারাক। দেখার চোখ বানাও হে বন্ধু। আমি চারিদিকে একবার চোখ বুলিয়ে সোজা হয়ে বসলাম। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, সেদিন সকালে লালমোহনবাবু যখন এই বাড়িতে এলেন, তখন প্রথমেই ওনার মধ্যে দুটো জিনিস আমার নজরে পড়ল। এক, ওনার বাঁ হাতের কবজিতে ঘড়ির দাগ। আমরা যারা প্রতিনিয়ত হাত ঘড়ি ব্যবহার করি তাদের প্রায় সবার হাতে এই দাগটা দেখা যায়। বলেই ব্যোমকেশ নিজের হাত ঘড়িটা খুলে তার হাতের ছাপটা আমাদের সামনে তুলে ধরল। তারপর আবার লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলল, একবার কি ঘড়িটা হাতে পড়ে দেখবেন নাকি ছাপটা মিলে যায় কিনা। এবার দ্বিতীয় যে জিনিসটা আমার নজরে পড়েছিল তার বিষয় বলি। লালমোহনবাবু
আপনি যদি একটু কষ্ট করে আপনার চশমাটা খোলেন তাহলে ওনাদের বোঝাতে আমার বেশ সুবিধা হয় আর কি। লালমোহনবাবু সুবোধ বালকের মতো ব্যোমকেশের কথা অনুসরণ করলেন। তার সেই রাগ তেজ এখন আর কিছুই নজরে পড়ছে না, কারণ তিনি এতক্ষণে বুঝে গেছেন যে ব্যোমকেশের হাত থেকে বাঁচার আর কোনো পথ ওনার সামনে খোলা নেই। ব্যোমকেশ লালমোহনবাবুর দিকে আঙুল দেখিয়ে বলল, সবাই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে লালমোহনবাবুর নাকের দুপাশে চশমা নাকাশির দুটো ছাপ আছে। এটাই সেদিন আমার নজরে পড়েছিল, কারণ ওনার চোখে সেদিন কোনো চশমা ছিল না, আর থাকার কথাও নয়, কারণ আগের দিনই তিনি ওটার একটা কাঁচ ফেলে এসেছিলেন মার্ডার স্পটে। আর আমি যদি ধরেও নিই অকস্মাৎ বরুণবাবুর মৃত্যুটার খবর পেয়ে উনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন, তাহলে হয়তো একটা প্রশ্ন থেকেই যায়। মানুষ ব্যস্ততার মধ্যে হাতঘড়িটা হয়তো পড়তে ভুলে যেতেই পারে, কিন্তু চশমা সেটা তো ভুলে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। আর যেহেতু লালমোহনবাবু কোনো প্রফেশন কিলার নন, তাই খুনটা করার পর নিজেকে সামলাতে ওনার একটু সময় লেগেছে, তাই সেদিন রাতে চশমাটা সারিয়ে উঠতে পারেননি। এই লালমোহনবাবু ঠিক বলছি তো? তার পরের দিন সন্ধেবেলা আমি যখন লালমোহনবাবুর বাড়িতে যাই তখন তার চশমাটা দেখে আমার সন্দেহটা আরও প্রবল হয়। ব্যোমকেশ পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট ভাঁজ করা কাগজ বের করে বড়বাবুর হাতে দিয়ে বললেন, লালমোহনবাবু যে দোকান থেকে নিজের চশমাটা সারিয়েছিলেন এটা তারই বিল। ব্যোমকেশের মুখের কথা শেষ হতেই মিনতি দেবী যেন কষ্টে রাগে একেবারে ফেটে পড়লেন। তিনি লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বললেন, আপনি কেন করলেন এ কাজ? আমার এত বড় ক্ষতিটা করার আগে একবারও ভেবে দেখলেন না? আপনি কি ক্ষতি করেছিলেন আমার স্বামী? কি ক্ষতি করেছিলেন? ব্যোমকেশ পুনরায় বলতে শুরু করল, লালমোহনবাবু ঠিক কী কারণে হত্যার মতো একটা জঘন্য অপরাধ করেছেন সেটা সঠিকভাবে উনিই বলতে পারবেন। তবে আমার অনুমান উনি জমি কেনা এবং বেচার যে জীবিকাটা অর্জন করেন সেটার মধ্যে সততার অভাব আছে, এবং এই ব্যাপারটা বরুণবাবু জানতেন। একজন উকিল হিসেবে তিনি লালমোহনবাবুকে বাধা দিয়েছেন বহুবার, কিন্তু ততদিনে লালমোহনবাবুর লিপ্সা আকাশ ছুঁয়েছে। আর লোভ মানুষকে দিয়ে করাতে পারে তার বহু প্রমাণ আমি আমার বহু কেসে পেয়েছি। অপরপক্ষে বরুণবাবুর সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে সমস্ত নামকরা উকিলদের সঙ্গে লালমোহনবাবুর একটা পরিচয় তৈরি হয়, এবং আমার মনে হয় তাদের ভরসাতেই উনি এই ঝুঁকিটা নিয়েছিলেন। ও কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন লালমোহনবাবু বলা শুরু করলেন, হ্যাঁ হ্যাঁ আমি খুন করেছি বরুণ স্যারকে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। উনি আমার প্ল্যানটা ভেস্তে দিতে চেয়েছিলেন। পশ্চিম কাঁঠালিতলায় যে ফাঁকা জমিটা পড়েছিল, ওই জমির মালিক মারা গেছে 6 মাস আগে। আমি যে ব্যবসা এজেন্সির নিচে কাজ করি, তাদের নির্দেশে জমির মালিক না থাকায় ওই জমিটা আমি দখল করিনি। সেটা বরুণ স্যার জানতেন, কিন্তু তখন তিনি কিছু বলেননি। এই জমির অবস্থা ঠিকঠাক করার জন্য আমি লাখ লাখ টাকা ঢেলেছি, কিন্তু যখন তিনি জানতে পারেন যে এই জমি আমি উঁচু দরে বেচার প্রচেষ্টা চালাচ্ছি, তখন বরুণ স্যার এর বিরোধিতা করেন। তিনি বারবার বলতে থাকেন যে এমন অসৎ পথে কাজ করো না লালমোহন, আইনের চোখে সব অপরাধী সমান। আমি ওনার কথা অমান্য করায় উনি কেস ফাইল করেন আমার নামে। এই জমি উঁচু দরে কেনার জন্যে ক্রেতারা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তাই আমি আমার বসকে এই বিষয়টা বলি। তখন আমিও জানতাম না যে ওনারা বরুণ স্যারকে মারার প্ল্যান করছেন। ওনারা বরুণ স্যারের বাড়িতে ফোন করে হুমকিও দিতেন, কিন্তু আমি যখন জানতে পারি ওই জমির দ্বিগুণ দাম দেওয়ার জন্যেও ক্রেতারা রাজি ছিলেন, তাই লোভ সামলাতে না পেরে আমি ওনাকে রাস্তা থেকে সরাতে বাধ্য হই। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। লালমোহনবাবুর কথায় সততার ছাপ দৃঢ়ভাবে বোঝা গেল। আমি তো অবাক হয়ে সবকিছু দেখছি। লালমোহনের কথা শেষ হওয়ার সাথে ব্যোমকেশ বলল, এনাফ, অনেক হয়েছে লালমোহনবাবু।
আপনি যে কাজটা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর আপনি যে সংস্থার হয়ে কাজ করতেন তাদেরও খুব শিগগিরই ধরা হবে, এই বলেই আমার অনুমান। এখন আমার অনুমান কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা প্রমাণ করার দায়িত্ব বড়বাবু। বড়বাবু, আপনি লালমোহন বাবুকে নিয়ে গিয়ে একটু খাতির যত্ন করুন, তাহলেই বাকিটা জানতে পারবেন। ব্যোমকেশের মুখের কথা শেষ হতে না হতেই সেই ঘরে উপস্থিত সমস্ত আত্মীয় স্বজন লালমোহন বাবুর প্রতি মারমুখী হয়ে উঠলেন। আমি, বড়বাবু আর ব্যোমকেশ মিলে কোনো রকমে রক্ষা করেছিলাম তাকে। ব্যোমকেশ সকলের উদ্দেশ্যে খানিকটা উচ্চস্বরে বলল, আপনারা সবাই শান্ত হন। অপরাধ যখন প্রমাণিত হয়েছে তখন অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে। আইনের উপর ভরসা রাখুন, হঠকারিতায় কোনো ভুল কাজ করবেন না। আর সময় নষ্ট না করে বড়বাবু লালমোহন বাবুকে নিয়ে সেখান থেকে রওনা হলেন। মিনতি দেবী ঘরের কোণার একটা চেয়ারে শূন্য দৃষ্টি নিয়ে বসে রইলেন। ব্যোমকেশ খুব ধীর পায়ে এগিয়ে গেল ওনার দিকে। আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই, তাও বলবো নিজেকে নিজেই ভালো রাখার চেষ্টা করুন। আর আমার আর একটা কথা বলতেও খুব খারাপ লাগছে যে কাল আমাদের কলকাতা ফিরতেই হবে। আমি আপনাদের বাড়ির টেলিফোন থেকে কলকাতায় আমার বাড়িতে ফোন করেছিলাম। সেখানে রঘুনাথ জানিয়েছে যে বেশ কিছু চিঠি এসে জমে আছে বাড়িতে। লোকাল থানার বড়বাবু এসেছিলেন দুবার। সুতরাং বুঝতেই পারছেন আমার ফিরে যাওয়াটা কতটা জরুরি। সময় পেলে একবার আসবেন আমাদের কলকাতায়, ভালো লাগবে আপনার। পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে আমি, ব্যোমকেশ আর বৌঠান রওনা দিলাম স্টেশনের দিকে। বড়বাবু এসেছিলেন সেখানে আমাদের সাথে দেখা করতে। রওনা হওয়ার সময় ব্যোমকেশের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বসার ঘরে টাঙিয়ে রাখা বরুণবাবুর ফটোটার সামনে গিয়ে ব্যোমকেশ কিছুক্ষণ স্থির দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই ব্যোমকেশের হৃদয়ের তল খুঁজে পাওয়া যায় না। এই বলেই আমি আমার কথা শেষ করলাম। নবীন লেখকদের দিকে নজর পড়তেই দেখলাম তারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ব্যোমকেশের কর্মযজ্ঞের কাহিনী। আজকের মতো তারা বিদায় নিলেও পরে আবার একই আশায় আসবে তেমনটাই বলে গেল। সবাই চলে যেতেই আমি একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আর দাঁড়াতেই ব্যোমকেশের শূন্য আরামকে দাঁড়াটা আমার চোখে পড়ল। নিজের অজান্তেই অস্ফুটে বলে উঠলাম, ফিরে এসো ব্যোমকেশ, তুমি ছাড়া আমি বড় একা। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে অপরাধের পর্দাফাঁস। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে হবে। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন।